আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আহ আজকে আমরা আলোচনা করব অল্টারনেটরের লোডের প্রভাব নিয়ে। তো আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম অল্টারনেটর নিয়ে, অল্টারনেটরের কেডি এবং কেপি নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অল্টারনেটরের লোডের প্রভাব নিয়ে। তো এই লোডের প্রভাব নিয়ে আলোচনা করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটি চিত্র আঁকছি। এই চিত্রটা মূলত একটা অল্টারনেটরের সার্কিট ডায়াগ্রাম আমরা বলতে পারি। যে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংযোগ প্রান্ত আছে এবং লোড দেওয়া আছে। তো একটা অল্টারনেটর সাধারণত কি কি থাকে, ওই সার্কিট ডায়াগ্রামে কি কি থাকে এই বিষয়টা আগে একটু আমি এখান থেকে বুঝাই দিই। তারপরে এটা বুঝাই দেওয়ার পরে আমরা হচ্ছে আলোচনা করব অল্টারনেটরের লোডের প্রভাবের কারণে, অর্থাৎ এর যদি লোড থাকে আর যদি লোড বন্ধ করে দেওয়া হয়, অথবা যদি নো লোড থাকে, যদি ফুল লোড থাকে, তাহলে অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টরের মানের জন্য এর কি কি পরিবর্তন হয়, এর উপরে কি কি প্রভাব পড়ে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমরা প্রথমে চিত্রটা নিয়ে আলোচনা করি। চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা অল্টারনেটরের কানেকশনে প্রথমেই দেখতে পাচ্ছি ইজি। এই ইজিটা কি? ইজিটা হচ্ছে অল্টারনেটরের উৎপন্ন ভোল্টেজ, যা সাধারণত কি এই ভোল্টেজটাকে বলা হয় নো লোড ভোল্টেজ। এই ভোল্টেজটা কি বলা হয়? নো লোড ভোল্টেজ। ঠিক একইভাবে এই অল্টারনেটরের সাথে থাকা যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স জনিত যে বাধাটা সেটাকে বলা হয় আরএ। রেজিস্ট্যান্স জনিত বাধাটা কি বলা হয়? আরএ। এবং এর যে রিঅ্যাকট্যান্স জনিত বাধা সেটা হচ্ছে এক্সএ। এবং এর মধ্যে কিছু লিকেজ রিঅ্যাকট্যান্স জনিত বাধা তৈরি হয়, সেটা হচ্ছে এক্সএল। আর এই যে এই অল্টারনেটরের প্রবাহিত যে কারেন্ট, এই কারেন্টকে বলা হয় আই এ। এই প্রত্যেকটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমরা একটি লোড লাগিয়ে দিয়েছি। এই লোডের আড়াআড়িতে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে? সেটা হবে ফুল লোড ভোল্টেজ। সেটা কি হবে? ফুল লোড ভোল্টেজ, অর্থাৎ লোড অবস্থায় ভোল্টেজ। আর এই ইজির আড়াআড়িতে আমরা যে ভোল্টেজটা পাবো, অর্থাৎ ইজি যে ভোল্টেজটা, সেটা হবে নো লোড ভোল্টেজ, অর্থাৎ কোনো লোড ছাড়া অবস্থায় যে ভোল্টেজটা আমরা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজ দেওয়া আছে, এখানে আর এ এক্সএ এক্সএল দেওয়া আছে। আমরা যদি এখানে তাকাই যে এতটুকু জায়গার ভোল্টেজ হচ্ছে ইজি আর এতটুকু জায়গার ভোল্টেজ হচ্ছে ভিএফএল, তাহলে এতটুকু জায়গার ভোল্টেজ কি হবে আমরা বুঝতেই পারতেছি। যে যেহেতু এখানে কারেন্ট একটাই, অর্থাৎ প্রবাহিত কারেন্টের মান কি? আইএ। প্রবাহিত কারেন্টের মান কি? আইএ। তাহলে এতটুকু জায়গার ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপ কি হবে আমরা সবাই জানি। এতটুকু জায়গার ভোল্টেজ ড্রপ হবে আই এ আর এ। আর এতটুকু জায়গার রিঅ্যাকট্যান্স, আচ্ছা এখানে এক্সএস, এক্সএস মানে কি? এক্সএস মানে হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কিভাবে গঠিত হয়? এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স গঠিত হয় হচ্ছে এক্সএ প্লাস এক্সএল দিয়ে, অর্থাৎ এক্সএ গঠিত হয় এক্সএ প্লাস এক্সএল দিয়ে। এই দুটো রেজিস্ট্যান্সের সংমিশ্রণেই তৈরি হয় আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। তাহলে এখানে যে আমরা বাধাটা পাবো, আমরা জানি এখানে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই এ, এবং এই যে রেজিস্ট্যান্স কি পেয়েছি? এক্স এস। তাহলে এই জায়গার যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে আই এ এক্স এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো সার্কিটের প্রত্যেকটা জায়গার ভোল্টেজ, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা নো লোড ভোল্টেজ, উৎপন্ন ভোল্টেজটাই। এখানে যে রেজিস্ট্যান্স জনিত বাধার কারণে এখানে একটি ড্রপ পাচ্ছি আই এ আর এ। এখানে সিনক্রোনাস জনিত রিঅ্যাকট্যান্স বাধার কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, সেটা হচ্ছে আই এ এক্সএস। আর প্রবাহিত কারেন্ট অবশ্যই আই এ। এবং এই জায়গার যে আমাদের ভোল্টেজ, লোডের আড়াআড়িতে যে ভোল্টেজটাই আমরা পাবো সেটাই কিন্তু আমাদের ভিএফএল, অর্থাৎ ফুল লোড ভোল্টেজ। প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। আই এ আর্মেচার কারেন্ট, আর এ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, এক্সএ আর্মেচার রিঅ্যাকট্যান্স, এক্সএল লিকেজ রিঅ্যাকট্যান্স, এক্সএল হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, ভিএফএল হচ্ছে ফুল লোড ভোল্টেজ, ভিএনএল নো লোড ভোল্টেজ, এবং ইজি হচ্ছে উৎপন্ন ভোল্টেজ। এটা ছিল আমাদের একটা অল্টারনেটরের বেসিক। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে লোডের প্রভাব, অর্থাৎ লোডের প্রভাব। আমরা জানি একটা অল্টারনেটরের কয়েক রকমের পাওয়ার ফ্যাক্টর থাকতে পারে। পাওয়ার ফ্যাক্টরের আমরা জানি তিন প্রকার। একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আরেকটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এই অল্টারনেটরে যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে এবং একই সাথে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর থাকলে এই লোডের কি প্রভাব তৈরি হবে, অর্থাৎ আমাদের যে ভিএনএল এর মানটা কি হবে বা এর মানটা কি রকম পরিবর্তন হবে, এই পরিবর্তনটা সম্পর্কে আজকে আমরা শিখব। তো আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? আমরা প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে
ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কারণে অল্টারনেটরের লোডের কি রকম পরিবর্তন হয়। তাহলে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে লোডের ভেক্টর ডায়াগ্রাম। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে লোডের ভেক্টর ডায়াগ্রাম আঁকে আমরা ভিএনএল এর মান নির্ণয় করা শিখব। তাহলে আমরা সেটা শুরু করে দেই। তাহলে আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম আমরা কিভাবে আঁকবো? আমরা অবশ্যই এই চিত্র হেল্প নিয়ে আঁকবো। তো এই চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এই চিত্রটাতে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে পুরো সার্কিটে একটা জিনিস বিদ্যমান, সেটা হচ্ছে আইএ কারেন্ট। এই পুরো সার্কিটে কিন্তু আমাদের কারেন্টটা হচ্ছে আইএ। তো আমরা যেহেতু আইএ পুরো সার্কিটে বিদ্যমান, আমরা আইএ কে রেফারেন্স ধরে শুরু করব। তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের কি করতে হবে? আইএটাকে রেফারেন্স মান হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম আইএটা হচ্ছে আমাদের রেফারেন্স এক্সিস, অর্থাৎ এটা হচ্ছে আই এ, এটা হচ্ছে আই এ। তাহলে আই এ, যেহেতু এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা হয়েছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা জানি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো কৌণিক ব্যবধান থাকে না। তার মানে এখানে কারেন্টটা যদি আই এ অ্যাক্সিস বরাবর হয়, তাহলে এর যে ভোল্টেজ, অর্থাৎ প্রথমে আমাদের যে এই যে ফুল লোড ভোল্টেজটা আছে, এই কারেন্টের সাথে এই ভোল্টেজটা কি থাকবে? একই রেখা বরাবর থাকবে, অর্থাৎ ভূমি বরাবরই থাকবে। তাহলে এখানে এই ভিএফএলটাও কি হবে? ভূমি বরাবর হবে। ভিএফএলটাও কি হবে? ভূমি বরাবরই হবে। তারপরে এখন আমরা জানি অন্য ভোল্টেজগুলোর দিকে যাই। আমরা যদি এই ভোল্টেজটা দেখি, এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা কিন্তু একই সাথে ভূমি বরাবরই আছে। তাহলে আমাদের যেহেতু এটা রেজিস্ট্যান্স জনিত ড্রপ, আমরা জানি রেজিস্ট্যান্স জনিত ড্রপ বা রেজিস্ট্যান্স জনিত যে বাধাটা, সেটাও কি ভূমি বরাবরই থাকে। তাহলে আইএ আর এর মান ভূমি বরাবরই থাকবে, অর্থাৎ আইএ আর একই অ্যাক্সিসে থাকবে। কিন্তু এখানে যে আমরা আইএ অ্যাক্সেস দেখা পাচ্ছি, এই অ্যাক্সেসটা কি জনিত বাধা? রিঅ্যাক্ট্যান্স জনিত বাধা। এই রিঅ্যাক্ট্যান্স জনিত বাধা কিন্তু অবশ্যই কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কত ডিগ্রি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্স জনিত বাধা যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে, এসি সার্কিটে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কোথা থেকে থাকে? ওই যে রেজিস্ট্যান্স জনিত যে বাধাটা আছে, এই রেজিস্ট্যান্স জনিত বাধা থেকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এই যে রেজিস্ট্যান্স জনিত বাধা আমরা এখানে ধরছি, এখান থেকে আমাদের এই যে আই অ্যাক্সেস যে বাধাটা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে দিন। এটা আমরা কি ধরছি? এটা কিন্তু 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই বাধাটা আমাদের কি? আই এ অ্যাক্সিস। তাহলে আমরা ভিএফএল পেয়েছি, আইআর এ পেয়েছি, আই অ্যাক্সেস পেয়েছি। এখানে ভিএনএলটা কি? ভিএনএলটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভোল্টেজ, অর্থাৎ নো লোড অবস্থায় সম্পূর্ণ আমাদের যে অল্টারনেটরের পুরো ভোল্টেজটা। তার মানে কি? আমাদেরকে যেহেতু এটা ভেক্টরিক্যাল যোগ করতেছি, আমরা কি করব? এই সম্পূর্ণ মানটাকে এখন যোগ করে দেব। তাহলে এই যে এখান থেকে এটা সম্পূর্ণ মান, এই যে এখান থেকে এটা সম্পূর্ণ মান, তাহলে আমি এই সম্পূর্ণ মানটা কি করলাম? যোগ করে দিলাম। কি করে দিলাম? যোগ। সম্পূর্ণ মানটা যোগ করে দেওয়ার কারণে এইটা আমাদের কি হবে? এটা হবে আমাদের ভিএনএল। এটা আমাদের কি হবে? ভিএনএল। তাহলে ভিএনএল আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা একটু তাকাই যে এই চিত্রটা আমাদের কিরকম চিত্র হয়ে গেছে, যেহেতু এটা একটা 90 ডিগ্রি কোণ, তার মানে এই চিত্রটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গিয়েছে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী কি জানি? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের অতিভুজ কি? এই চিত্র হতে, তাহলে আমাদের অতিভুজ কি? ভিএনএল স্কয়ার প্লাস আমাদের লম্বর মান কত? আমাদের লম্ব কিন্তু এই যে এটা, আমাদের লম্ব কি? এইটা, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই লম্বর মান হচ্ছে ভূমি স্কয়ার এবং লম্ব স্কয়ার। ভূমিটা আগে বসাই, ভিএফএল প্লাস আমাদের ভূমির মান, ভূমির মান কিন্তু এই পুরোটাই, ভূমির মান কি? এই পুরোটাই। তাহলে আই আর স্কয়ার
প্লাস হচ্ছে IA XS স্কয়ার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ হতে কি জানি? সমকোণী ত্রিভুজ হতে জানি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক ওইটাই আমরা বসাই দিয়েছি, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা বসাই দিচ্ছি। এখান থেকে সহজেই VNL মানটা পেয়ে যাচ্ছি। তাহলে VNL রাখে দিলাম, আমি স্কয়ারটাকে যদি পার করে দিই কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে VNL এর মান কি হচ্ছে? VFL প্লাস IARA হোল স্কয়ার প্লাস IAXS হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের VNL এর মান, এই হচ্ছে আমাদের VNL এর মান। কোন অবস্থায়? এটা হচ্ছে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের অবস্থায়। পাওয়ার ফ্যাক্টর যখন কত? 1, পাওয়ার ফ্যাক্টর যখন 1 তখন এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে VNL। তাহলে আমরা কি পাচ্ছি? পাওয়ার ফ্যাক্টর যখন 1 অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে তখন VNL মান কি? রুট ওভার VFL প্লাস IARA স্কয়ার প্লাস IAX হোল স্কয়ার। এই ছিল আমাদের কিসের মান? যখন আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি থাকবে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয় তাহলে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে সেটা আমরা খুব সহজেই শিখে নিলাম। তাহলে এটা অবশ্যই আমাদের নোট করে রাখতে হবে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আমাদের VNL এর মান কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আমাদের VNL এর মান কত, এটা অবশ্যই নোট করে রাখতে হবে। তো এই ছিল আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের VNL এর মান। আমরা এখন একইভাবে এই চিত্রর সাহায্য নিয়ে যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান কি হয়? ল্যাগিং হয়, পাওয়ার ফ্যাক্টরের মান কি হয়? ল্যাগিং হয়, তাহলে আমাদের VNL এর মান অর্থাৎ আমাদের এই লোডের মধ্যে কি ধরনের প্রভাব পড়বে, এই মানগুলোর উপরে কি ধরনের প্রভাব পড়বে সেটা আমরা নির্ণয় করব। আশা করি এটা সবাই বুঝছেন। এটা অবশ্যই মুছে নিয়ে নেবেন। আমি পরবর্তীতে কি বুঝাবো? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম। তাহলে আমি একটা মিশাই দিচ্ছি। তাহলে আমাদের পরবর্তী টপিক কি হবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা এখানে লিখব, আমরা এখানে কি লিখব? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইবারটা আমাদের টপিক হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের যে ভেক্টর ডায়াগ্রাম, অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারবো যে অল্টারনেটরে কি ধরনের প্রভাব পড়তেছে। তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমরা কি জানি? ঠিক একইভাবে এখানে শুরু করব কিভাবে? এখানেও আমরা যেহেতু এখানে IA টা পুরো সার্কিট জুড়ে বিরাজমান, সেই কারণে আমরা প্রথমে IA কে কি নিয়ে নেব? রেফারেন্স অ্যাক্সিস নিয়ে নেব, রেফারেন্স রেখা নিয়ে নেব। তাহলে আমরা IA টাকে নিয়ে নেই। যদি IA টাকে আমরা রেফারেন্স অ্যাক্সিস নিয়ে নেই, এটা একটু মনোযোগ দিয়ে সবাইকে দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইটা হচ্ছে আমরা ধরে নিলাম IA, এটা কি ধরলাম? IA। তাহলে এইটা যদি IA হয় তাহলে এইবারটা আমাদের যে VFL আছে, এই VFL কি ওই একই রেখায় থাকবে? না, কখনোই না। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে হচ্ছে IA যেখানে ছিল VFL ও সেখানেই ছিল, কিন্তু হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তো থাকবে না। কারণ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি? কারেন্ট ভোল্টেজের মধ্যে ওটা কি ল্যাগিং আকারে আছে, অর্থাৎ কারেন্ট পিছায় আছে, কারেন্ট ল্যাগিং এ আছে, সেই কারণে তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়েছে। তো সেই কারণে এখানে কারেন্ট কি থাকবে? ভোল্টেজের থেকে পিছায় থাকবে। ইউনিটিতে সমান ছিল দেখেই ওটা ইউনিটি, কারেন্ট এবং ভোল্টেজ একই দিকে ছিল দেখেই ওটা ইউনিটি। কিন্তু আমাদের যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট যেদিকে থাকবে ঠিক তার আগে থাকবে ভোল্টেজ, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের থেকে কি থাকবে? পিছিয়ে থাকবে। কারেন্ট ভোল্টেজের থেকে কি থাকবে? পিছিয়ে থাকবে। তো এখানে যে VFL এটা অবশ্যই কারেন্টের আগে থাকবে, VFLটা অবশ্যই কারেন্টের কি থাকবে? আগে। এটা একটু আমরা সুন্দর করে রাখার চেষ্টা করবো। তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের মান? VFL এর মান। এটা আমাদের কিসের মান? VFL এর মান। তাহলে এই যে কারেন্ট, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কারেন্টের থেকে কিভাবে আছে? আগায় আছে। তাহলে এখন আমরা দেখি এই ভোল্টেজের সাথে আমাদের যে রেজিস্ট্যান্স জনিত বাধা, এই রেজিস্ট্যান্স জনিত বাধা আমরা সবসময় কি জানি? যে রেজিস্ট্যান্স জনিত বাধা কি থাকে? ভূমি বরাবর থাকে।
এবং ওর যে রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা, এই রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা ওই রেজিস্ট্যান্স জনিত বাধা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা সবাইকে মনে রাখতে হবে। তাহলে আমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে আমাদের যে রেজিস্ট্যান্স জনিত বাধাটা, এটা এখান থেকে কত ডিগ্রি কিভাবে থাকবে? ভূমি বরাবর, অর্থাৎ সোজা থাকবে। তাহলে এই ভিএফএল থেকে আমাদের যে রেজিস্ট্যান্স জনিত বাধাটা, সেটা অবশ্যই কি হবে? ভূমি বরাবর। তাহলে এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের আইএ, আর এই যে রেজিস্ট্যান্স জনিত যে বাধাটা তৈরি হয়েছিল সার্কিটে, এই রেজিস্ট্যান্স জনিত বাধাটা। এখন তাহলে এই যে আইএ আর এর মান বসাই দিছি, তাহলে এই আইএ আর এর মানের পরে আমাদের কি আছে? আইএ এক্সএস, আইএ এক্সএস। তাহলে এটা কি রিঅ্যাকট্যান্স জনিত বাধা। আর রিঅ্যাকট্যান্স জনিত বাধা কিভাবে থাকে? রিঅ্যাকট্যান্স জনিত বাধা থাকে হচ্ছে রেজিস্ট্যান্স জনিত বাধা থেকে 90 ডিগ্রি উপরে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এই রেজিস্ট্যান্স জনিত বাধা থেকে রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা কি থাকবে? 90 ডিগ্রি উপরে থাকবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এটা বসাই দেই। তাহলে এই যে এটা আমাদের কোন বাধা? আইএ এক্সএস। এটা আমাদের কোন বাধা? আইএ এক্সএস। তাহলে আমরা রেফারেন্স কিনেছিলাম আইএ। আমরা জানি কারেন্ট থেকে ভোল্টেজ আগায় থাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। তাহলে আমরা ভোল্টেজকে আগায় রাখছি। এখন ওই ভোল্টেজ থেকে এর যে রেজিস্ট্যান্স জনিত বাধাটা, ওই ভোল্টেজ থেকে কোথায় থাকবে? ভূমি বরাবর থাকবে। এবং রেজিস্ট্যান্স বাধা থেকে আমরা জানি যে এর রিঅ্যাকট্যান্স জনিত বাধাটা কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন আমরা প্রত্যেকটা বাধা পাই গেছি, প্রত্যেকটা ভোল্টেজ পাই গেছি, ভিএফএল, আইআরএ, আইএক্সএস। এখন এই সবগুলোর যোগফল কি? ভিএনএল। এই সবগুলোর যোগফল কি? ভিএনএল। তাহলে আমরা কি করতে পারি? এই ভিএনএলটা, এই সবগুলো ভোল্টেজকে আমরা ভেক্টরিক্যালি যোগ করলে আমরা কি পাই যাচ্ছি? ভিএনএল। তাহলে এইটা আমাদের ছিল। তাহলে আমরা এইখান থেকে এটা যদি যোগ করি আমরা কি পাবো? আমরা পাওয়া যাব হচ্ছে ভিএনএল। তাহলে এই যে যোগটা যদি আমি করি, তাহলে এটা আমাদের কিসের মান বলুন তো? এটা মান হচ্ছে আমাদের ভিএনএল, অর্থাৎ নো লোড অবস্থায় ভোল্টেজ, অর্থাৎ নো লোড অবস্থায় ভোল্টেজ। তাহলে এতটুকু আশা করি সবাই বুঝছেন। এখন যদি আমি একটু দেখি, এই চিত্র থেকে যদি আমরা ভিএনএল এর মান বের করার চেষ্টা করি, তাহলে আমাকে কি কি জানতে হবে? আমরা যদি একটু তাকাই যে এখানে আমাদের যে এই চিত্রটা রয়েছে ভিএফএল, এই ভিএফএল এ এখান থেকে আমি যদি সোজা দাগটা টানি, তাহলে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়েছে। এটার আমি একটা নাম দিতে পারি। এটার নাম ধরেন আমি দিলাম এ বি সি। আপনি যে কোনো মান দিতে পারেন, এ বি সি। তাহলে বলুন তো যে এই এ বি সির যে বিসি আছে, এই বিসি আর এই যে এখানকার যে মান, এটা কি সেম হবে না? অবশ্যই সেম হবে। এইটা আর এটা কি সেম হবে? এটা আর এটা কি হবে? সেম হবে। আর আমরা যদি জানি যে এইটা কি আইএআরএ, তো এইটা যদি আইএআরএ হয় তাহলে এতটুকু কি হবে? এই এতটুকু হবে হচ্ছে আমাদের আইএ আর এ। এতটুকু কি হবে? আইএ আর এ। তাহলে আমরা পাচ্ছি না কোনটুকু? এই যে এতটুকু আর এতটুকু। তাহলে এই চিত্রটার মধ্যে আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা আমি একটু আগে সাইডে নিয়ে আসি, এই ত্রিভুজটা একটু সাইডে নিয়ে আসি, এটা আলাদাভাবে করি। তাহলে এই ত্রিভুজটা যদি আমি সাইডে নিয়ে আসি এভাবে, যে আমি নিয়ে আসলাম এই যে এ বি সি ত্রিভুজটা সাইডে নিয়ে আসলাম, এ বি আর সি। তো এইটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে কোনটা? এটা অবশ্যই এই কোনটা কিন্তু অবশ্যই ফাই। আপনি যে কোনো জিনিস দিয়ে প্রকাশ করতে পারেন। ফাই দিলাম আমি, তো ফাই দিলাম। তাহলে এটা আমাদের হচ্ছে ভূমি, এটা আমাদের কি? ভূমি। এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তো সবাই জানি অতিভুজ। তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে আমাদের? অতিভুজের মান কিন্তু দেওয়া আছে হচ্ছে, অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে ভিএফএল। অতিভুজের মান কত দেওয়া আছে? ভিএফএল দেওয়া আছে। তাহলে অতিভুজের মান যদি ভিএফএল দেওয়া থাকে, তাহলে আমাদের ভূমি এবং লম্বর মান বের করতে হবে। তা আমরা প্রথমে ভূমির মান বের করি। তো ভূমির মান বের করতে গেলে আমি আগে হতে পাই, তাহলে এই ত্রিভুজ হতে পাই। প্রথমে আমরা কি নিতে পারি? যেহেতু ভূমি আর অতিভুজের সম্পর্ক কার সাথে আছে? কবরে ভূত অনেক, মানে cos থিটা ইজ ইকুয়াল টু ভূত বলতে ভূমি, অনেক বলতে অতি, মানে অতিভুজ। ঠিক আছে? তাহলে cos থিটা বা cos ফাই ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে এসি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের ভিএফএল, আর এদিকে cos ফাই। তাহলে আমরা এখান থেকে কিসের মান পাই যাচ্ছি? এসি এর মান পাই যাচ্ছি। এসি ইজ ইকুয়াল টু ভিএফএল cos ফাই। এখন তো এই জিনিসটা বুঝি না, তাহলে আমরা এসি এর মান কি পেয়ে গেলাম? এসি ইজ ইকুয়াল টু ভিএফএল cos
করি সবাই এতটুকু বুঝছেন যে এসি ইকুয়াল টু আমরা কি পেয়ে গেছি, এই জায়গার মানটা আমরা পেয়ে গেছি ভিএফএল cos ফাই। আমি যদি এখানকার মান অর্থাৎ এখানকার মান বের করতে চাই তাহলে এই মানটা তো আমি পেয়ে গেছি ভিএফএল cos ফাই। এখন আমি এই মানটা বের করতে পারি। এই লম্ব আর অতিভুজের আবার কি সম্পর্ক রয়েছে, লম্ব আর অতিভুজের সম্পর্ক রয়েছে হচ্ছে সাইন থিটা। আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে যে সাগরের লবণতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে কিসের মান পাই, সাইন ফাই ইজ ইকুয়াল টু লম্বর মান কত, লম্বর মান বিসি, অতিভুজের মান তো, তাহলে আমরা এখান থেকে বিসি এর মানটা পাই যাচ্ছি ভিএফএল ইজ ইকুয়াল টু সাইন ফাই। ভিএফএল ইজ ইকুয়াল টু কি, সাইন ফাই। ভিএফএল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন ফাই। তাহলে এই যে এই মানটা কি বলুন তো, এই মানটা কি হচ্ছে কিন্তু সাইন ভিএফএল ফাই। তাহলে এইটা যদি ভিএফএল সাইন ফাই হয় তাহলে এটা কি আলাদা হবে, এটাও কিন্তু সেম মান অর্থাৎ ভিএফএল সাইন ফাই, ভিএফএল সাইন ফাই। তাহলে ভিএফএল সাইন ভিএফএল সাইন ফাই আমরা বসাই দিছি আর এই ভিএফএল কস ফাই ওখানে বসাই দিছি। তাহলে আমরা যদি দেখি একটু ভালো করে যে এই পুরো মানটা, এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে ভিএফএল কস ফাই প্লাস আই এ আর এ, এই যে চিত্রটা। আর এখান থেকে যদি এই মানটা কত আসছে, ভিএফএল সাইন ফাই প্লাস আই, এই যে এই মানটা পুরো আসে। তাহলে আমরা যদি এখন এই চিত্রটার দিকে একটু তাকাই, এই চিত্রটা এটাও কিন্তু একটা সমভুজ, এই চিত্রটার দিকে তাকাই তাহলে এই চিত্রটার অতিভুজ ভিএনএল দেওয়া আছে, ভূমি ভিএফএল কস ফাই আই আর এ দেওয়া আছে এবং লম্ব ভিএফএল সাইন ফাই আই এ এক্সেস দেওয়া আছে, অর্থাৎ তিনটা মানই দেওয়া রয়েছে, তিনটা মানই দেওয়া রয়েছে। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ হতে কি পাই, তাহলে আমরা এটা লিখবো যে চিত্র হতে কি পাই, চিত্র আমরা লিখবো হচ্ছে চিত্র হতে। তাহলে চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে কি পাই, চিত্র হতে যে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে কি ভিএনএল, এটার অতিভুজ কি ভিএনএল স্কয়ার। তারপরে হচ্ছে ভূমি স্কয়ার মানে কি ভূমি কি দেওয়া আছে ভিএফএল cos ফাই প্লাস আই এ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কয় কি দেওয়া আছে ভিএফএল সাইন ফাই প্লাস আই এ এক্সেস। তাহলে ভিএফএল সাইন ফাই প্লাস আই এ এক্সেস। তাহলে দেখুন তো আমাদের এই পুরো চিত্র থেকে অর্থাৎ যখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে তখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা দেখলাম, এই ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা সহজেই কি বের করতে পারবো, এখন ভিএনএল এর মান বের করতে পারবো, কারণ আমাদের তিনটা মানই পেয়ে গেছি আমরা ভেক্টর ডায়াগ্রাম সূত্র, ভেক্টর ডায়াগ্রামের ইয়া থেকে চিত্র থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভিএনএল রাখে দিলাম, ভিএনএল রাখে দিলাম। এখন আমাদের স্কয়ারটা যদি পার করে দেই কি হবে, স্কয়ারটা পার করে দিতে হবে আমাদের, এই স্কয়ারটা এই পাশে পার হলে কি হয় রুট, তাহলে রুট থাকলো আর বাকি যা ছিল ভিএফএল cos ফাই প্লাস আই এ আর এ হোল স্কয়ার প্লাস ভিএফএল সাইন ফাই প্লাস আই এ এক্সেস হোল স্কয়ার। এই ছিল আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম হতে আমাদের ভিএনএল এর মান, কিসের মান ভিএনএল এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই অল্টারনেটরের লোডের মান পরিবর্তন করে দেই তাহলে ভিএনএল এর মান কিন্তু দুই রকম বের হয়ে যাচ্ছে। যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে তখন কিন্তু ভিএনএল এর মান আলাদা, যখন আবার হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকে তখন কিন্তু ভিএনএল এর মানটা আলাদা, অর্থাৎ দুই রকম পাওয়ার ফ্যাক্টরে দুই রকম লোডের পরিবর্তন হচ্ছে। তাহলে অবশ্যই অল্টারনেটরে লোডের পরিবর্তনে আমাদের পাওয়ার ফ্যাক্টর পরিবর্তনে লোডে উপরে অবশ্যই প্রভাব পড়ে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আমাদের তৈরি হয়ে গিয়েছে। এই সূত্রটা দিয়ে কিন্তু অনেক রকমের ম্যাথ আমাদের পরীক্ষায়, ইভেন এই সূত্রটাও অনেক সময় পরীক্ষায় চলে আসে। অবশ্যই এটা খুবই গুরুত্ব সহকারে
বুঝতে হবে এবং এটা মনে রাখতে হবে। আশা করি সবাই আপনারা বুঝছেন। তো আমরা নেক্সটে আলোচনা করব হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরে ভেক্টর ডায়াগ্রাম। আমাদের নেক্সট আলোচনা থাকবে হচ্ছে অল্টারনেটরে যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর দেই, এটা তো দিছি ল্যাগিং, তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর দিলে আমাদের অল্টারনেটরে ভিএনএল এর মান কিরকম পরিবর্তন হবে ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেটা বের করা শিখব। হবে লিডিং পাওয়ার ফ্যাক্টরে, তাহলে এটা আমরা মিশিয়ে দিই একটু, এটা অবশ্যই সবাই বুঝে নেবেন। তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর কি, যে আমরা জানি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট এবং ভোল্টেজ একই দিকে থাকে, হ্যাঁ একই দিকে থাকে ভূমি বরাবর। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আমরা জানি যে কারেন্ট অবশ্যই ভোল্টেজের থেকে পিছায় থাকবে, কারেন্ট অবশ্যই ভোল্টেজ থেকে কি থাকবে, পিছায় থাকবে। কিন্তু যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, অর্থাৎ এত ল্যাগিং করতেছিলাম, যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে তখন সাধারণত আমাদের ভোল্টেজ কিন্তু কারেন্টের থেকে পিছায় থাকবে, অর্থাৎ কারেন্ট এবার আগায় থাকবে। তাহলে ইউনিটিতে কারেন্ট এবং ভোল্টেজ একই সাথে থাকে, ল্যাগিং এ হচ্ছে কারেন্ট পিছায় থাকে অর্থাৎ ভোল্টেজ থেকে পিছায় থাকে, আর লিডিং এ হচ্ছে কারেন্ট ভোল্টেজ থেকে আগায় থাকে। তাহলে আবার আমরা রেফারেন্স কাকে দিয়ে শুরু করব, যেহেতু এই পুরো সার্কিটে কে বিদ্যমান, আইএ কারেন্ট বিদ্যমান, সেই কারণে আমরা আইএ কারেন্ট দিয়ে শুরু করব, আইএ কারেন্টকে আমরা রেফারেন্স ধরে নেব। তাহলে আইএ হচ্ছে আমাদের কি, আইএ হচ্ছে আমাদের রেফারেন্স, আইএ কি, আইএ হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে আমরা আইএ কে রেফারেন্স ধরলাম। তাহলে আইএ থেকে আমাদের ভোল্টেজ কি ভিএফএল, ভোল্টেজ কি ভিএফএল। তো এইবারটা ভোল্টেজ কি থাকবে, অবশ্যই পিছায় থাকবে থিটা ডিগ্রি বা ফাই ডিগ্রিতে, কারণ এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং এ অবশ্যই কারেন্ট আগায় থাকে, ভোল্টেজ পিছায় থাকে। তাহলে আমাদের এবারটা যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা পিছায় থাকবে, এই ভোল্টেজটা এবারটা কি থাকবে, পিছায় থাকবে, ভোল্টেজটা কি থাকবে, পিছায় থাকবে। ভিএফএল এটা কি থাকবে, নিচে থাকবে। কত ডিগ্রি কোণে, ধরে নিলাম ফাই ডিগ্রি কোণে, ফাই ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে সেম ভাবে আগের মতো আমাদের যে রেজিস্ট্যান্স জনিত বাধাটা আমরা জানি ভোল্টেজ থেকে কি থাকে, ভূমি বরাবর থাকে। তাহলে ভোল্টেজ থেকে এটা থাকবে হচ্ছে ভূমি বরাবর, তাহলে এই বাধাটা আইএ আর এ। তারপরে যে রিঅ্যাকট্যান্স জনিত বাধা আইএ অ্যাক্সিস, এটা আবার কি থাকবে, এটা থাকবে এই রেজিস্ট্যান্স জনিত বাধা থেকে কত ডিগ্রি, 90 ডিগ্রিতে থাকবে, অর্থাৎ এটা থাকবে। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আইএ অ্যাক্সিস, এটা কি আইএ অ্যাক্সিস। তাহলে এটা যদি আইএ অ্যাক্সিস হয় তাহলে ভিএফএল আইএ আর এ আইএ অ্যাক্সিস পেয়ে গেছে। এই সবগুলোর ভোল্টেজ ভেক্টরিক্যাল যোগফল কি হবে, এই সবগুলোর ভেক্টরিক্যাল যোগফল হবে ভিএনএল। তাহলে আমরা যোগ করে দেই, ভিএনএল যোগ করে দিলাম। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভিএনএল, এটা আমাদের কি ভিএনএল। তো আমাদেরকে এই ভিএনএল এর মধ্যে এখন একটু খুবই গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে, আমি দেখাই দিচ্ছি, একটু ভালো করে সবাই মনোযোগ করে দেখবেন। তো আমাদের যে আমরা প্রথমে ভিএফএল দিছিলাম, এই ভিএফএলটাকে যদি আমি সোজা করে এইভাবে টানি, লম্ব করে দেই আই এর উপর, তাহলে দেখুন তাহলে এই ভিএফএল যদি ভিএফএল এর এই রেখাটা আমি যদি টানি তাহলে কি হয়ে যাচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা একটা কি হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা আমি নাম দেই এ, আবার বি সি। তাহলে এবিসি ত্রিভুজটা হতে আমরা এখন একটু কাজ করব। তাহলে এবিসি ত্রিভুজটা আমরা নিয়ে নেই আবার। তাহলে আমাদের ত্রিভুজটা কি এরকম এ বি সি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি ত্রিভুজ হতে আমরা এটা কি, এটা হচ্ছে ফাই, এটা কি ফাই। তাহলে এই মানটা আমাদের কি দেওয়া আছে, ভিএফএল দেওয়া আছে, এই মানটা কি দেওয়া আছে, ভিএফএল দেওয়া আছে। এখন যদি আমি আবার পূর্বের ন্যায় আবার এই ত্রিভুজের সূত্র ফেলাই, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ হতে, ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এবিসি হতে, এবিসি হতে যদি আমি cos থিটা ফেলাই, cos ফাই, cos ফাই মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত এ বি, ভূমিটা কত এ বি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এই যে ভূমি, এই ভূমির মান কত, ভূমির মান দেওয়া আছে হচ্ছে cos ফাই ইজ ইকুয়াল টু, ভূমি দেওয়া আছে এ বি, অতিভুজ দেওয়া আছে ভিএফএল। তাহলে এ বি এর মান কত আসবে, ভিএফএল cos ফাই। ঠিক একইভাবে আমি যদি সাইন ফেলাই, সাইন ফাই, তাহলে আমি এটার মান পেয়ে গেলাম, এ বি এর মান পেয়ে গেলাম
এবি এর মান কত পাইলাম, VFL cos phi। এখন BC এর মান পাবো, BC এর মান কিভাবে পাবো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ sin phi এর মান, তাহলে sin phi ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি লম্বের মান পাই যাইতে পারি, তাহলে sin phi ইজ ইকুয়াল টু লম্ব কত, লম্ব হচ্ছে BC, অতিভুজ কত VFL, অতএব BC ইজ ইকুয়াল টু VFL sin phi, VFL sin phi। তাহলে আমরা এই মানটা পাই গেছি VFL sin phi, VFL sin phi। তাহলে বলুন তো আমাদের AB মানে কি, এই AB মানে কি, এই যে এই মানটা, তাহলে এই মানটা আমাদের কত, এই মানটা হচ্ছে আমাদের VFL cos phi, এই মানটা কত VFL cos phi। আর এইটা যদি আমাদের এইটার সমান্তরাল কি, এটা সমান্তরাল কি, অবশ্যই এটা যদি আমি এই পাশ থেকে টানে দেই, এটা যদি আমি এখান থেকে টানে দেই, এইটার সমান্তরাল এইটা, তাহলে এইটার সমান্তরাল এটা লেখা যায় যে IA আর A, IA আর A। আর এই ত্রিভুজে আমরা AB পাইলাম, VFL cos phi। এখন BC কি পাইলাম, VFL sin phi। BC কোনটা, BC এটা, তাহলে BC এর মান মানে কি VFL sin phi। তাহলে এই পুরো মানটা কত হবে, এই পুরো মানটা হবে VFL sin phi, এই পুরো মানটা কত হবে VFL sin phi। এখন এখানে একটু লক্ষ্য করি, আমি যদি এই পুরো মানটা যদি আমার VFL sin phi হয়, তাহলে এইখান থেকে আমি যদি এটাকে ভাগ করে দেই, এখান থেকে আলাদা যদি ভাগ করে দিই, এটা কত, এটা হচ্ছে IA অ্যাক্সেস, এটা কত IA অ্যাক্সেস। তাহলে এইখান থেকে এই পুরো মানটা যদি VFL sin phi হয়, তাহলে এটা কি IA অ্যাক্সেস। তাহলে এতটুকু কি হবে যে VFL sin phi থেকে IA অ্যাক্সেস বাদ। তাহলে আমার এতটুকু মান লাগবে, এতটুকু মানটা আমরা কিভাবে বের করব, যে এটা কি হচ্ছে, তাহলে VFL sin phi মাইনাস IA অ্যাক্সেস, অর্থাৎ আমি এই পুরো মানটা থেকে যদি এতটুকু বাদ দিয়ে দেই, এই মানটা আমার বাকি থাকবে, এই মানটা আমার বাকি থাকবে। ঠিক আছে, তাহলে আমি এই যে ত্রিভুজটা যদি একটু লক্ষ্য করেন, এই ত্রিভুজটা যদি এখন লক্ষ্য করেন, যে এই পুরো এটা অর ভূমি, এটা অর হচ্ছে লম্ব, এটা হচ্ছে অর সরি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এই হচ্ছে আর ভূমি, এই তিনটা মানে আমরা পেয়ে গিয়েছি। এই মানটা কত, এই মানটা হচ্ছে VFL sin phi মাইনাস IA অ্যাক্সেস। আর এই মানটা কত, এই মানটা মূলত হচ্ছে VFL cos phi প্লাস IA আর A। তাহলে আবার এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই কি একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গেছে। এখন আবার আমরা সমকোণী ত্রিভুজের সূত্র যদি ফেলাই দেই, তাহলে আমরা এই চিত্র হতে কি পাই, আবার লিখবো চিত্র হতে পাই। কি লিখবো, চিত্র হতে পাই। তাহলে চিত্র হতে তাহলে চিত্র হতে আমরা কি পাই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি, সমকোণী ত্রিভুজের সূত্র জানি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ আমাদের মান কত, অতিভুজ হচ্ছে VNL, অতিভুজের মান কত VNL। তাহলে আমরা লিখে দিই অতিভুজ স্কয়ার অর্থাৎ VNL স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত VFL cos phi, VFL cos phi প্লাস IA RA হোল স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু VFL cos phi প্লাস IA স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে লম্ব কত আসছে আমাদের, লম্ব আসে VFL sin phi মাইনাস IA অ্যাক্সেস হোল স্কয়ার। তাহলে আমরা চিত্র হতে এই চিত্রর এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সহজ দিতে পারি। তাহলে VNL স্কয়ারটা এই পাশে যদি আমি পার করে দেখি কি হবে, বুঝতেই পারতেছেন এই মানটা হয়ে যাবে হচ্ছে রুট স্কয়ার, এই পাশে পার করে কি হয় রুট হয়ে যায়। তাহলে বাকি যা ছিল তাই থাকবে। তাহলে VFL cos phi প্লাস IA RA স্কয়ার প্লাস VFL sin phi প্লাস মাইনাস IA অ্যাক্সেস হোল স্কয়ার। তাহলে এই ছিল আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টরে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান যখন আমি লিডিং করে দিব, পাওয়ার ফ্যাক্টরের মান কি করে দিব, লিডিং করে দিব, তখন আমার এই যে VNL এর মানটা কি আসবে,
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপিক ছিল কি, টপিক ছিল হচ্ছে অল্টারনেটরে লোডের প্রভাব, অর্থাৎ অল্টারনেটরে যদি আমি পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করে দেই, পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং করে দেই, লিডিং করে দেই, তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রে ভিএনএল অর্থাৎ আমাদের যে নো লোড ভোল্টেজটা, এই নো লোড ভোল্টেজটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে একরকম ভিএনএল এর মান বের হচ্ছে, লিডিং পাওয়ার ফ্যাক্টরে একরকম ভিএনএল এর মান বের হচ্ছে, এবং একইভাবে আমাদের যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ছিল ওই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরেও আমাদের ওই ভিএনএল এর মানটা পরিবর্তন হচ্ছে। তো আশা করি আমি তিনটাই বুঝাই দিলাম ধারাবাহিকভাবে। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এই তিনটা টপিকটাই আমি আলাদা স্পেসিফিক ভাবে বলে দিয়েছি। আপনারা প্রত্যেকটা টপিকই ভালো করে দেখবেন, ভালো করে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে ক্লাসগুলো করবেন। আশা করি এই বিষয়টা নিয়ে, এই টপিকটা নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। যদিও কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্সে অবশ্যই যোগাযোগ করে সমাধান দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।